বাবাকে একটা কথা বলা হয় নাই কখনো, এই প্ল্যাটফর্মে আমি বলতে চাই বাবাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। আমি বাবাকে একটু জড়াই ধরতে চাই। ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া আমি বড় একা, বাবা তুমি ছাড়া। চলুন গর্বিত বাবা মোহাম্মদ আতাউর রহমানকে মঞ্চে নিয়ে আসি। পড়তে গেলে ধরতে তুমি দুটি হাত বাড়িয়ে, স্বপ্ন দেখিয়ে সামনে গিয়ে। কেমন আছেন? কিছু ভালো আছে। তা আপনি কি কাজ করতেন? কৃষি কাজ করতাম, ব্যবসা করছি করে আর কি। দিনে আমি মনে করেন যে 70 কিলো 60 কিলো 80 কিলো পর্যন্ত সাইকেল মারছি। কিন্তু সাইকেল 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 দিয়ে কি করতেন? গরুর ব্যবসা করতাম। মানে গরু আনতেন আর গরু বেচতেন? বেচতাম। তো এই যে গরু আনতেন, দিনে কি একটাই আনতেন নাকি? না, একটাও নিয়ে আইতাম, দুইটাও নিয়ে আইতাম। তা আপনার ছেলে মেয়ে কজন? 2 ছেলে 1 মেয়ে। তো 2 ছেলে 1 মেয়ে। আপনার তো যে ব্যবসাটা করতেন বা কৃষি খামার যে কিছু করতেন, তাতে কি অনেক টাকা আয় হতো? না, খুব কষ্টই দিন গেছে। আমি তো কোনোদিন সকালে গরম ভাত কি গরম নাস্তা করে বাড়াইতে পারিনি। কেন? কারণ গরম ভাত নাই, তো ভাত খাওয়ান লাগবো, তো আন দিলে খাওয়ান যাবো। তো বাসায় কি এমন হয়েছিল যে আপনি নাই, খাওয়ারও নাই, টাকাও নাই, তখন কি হবে? বাসায় খুব কঠিন, খুব কষ্টে। একটা বলেন শুনি, আমরা সবাই শুনি আপনার কষ্টের কথা। যে কষ্ট করে পোলাহান আগে নিয়ে আইছি, পোলাহানে করে কোনো দিন ভালো কাপড় চোপড় দিতে পারিনি, কোনো কিছু দিতে পারিনি, ভালো একটা খাবার দিতে পারিনি। না খেয়েছিল কোনো সময়? ওরা না খায়ও পড়ছে, কারণ আমার ছেলেরা রাস্তা দিয়ে হাইটে আইলে সমাজের পোলাহানের সঙ্গে সোজা ভাইয়া বিল দিয়ে হাইটে আইছে কেদা ভাঙ্গি। আবার ছেলেকে লেখাপড়া করালেন কেন? গরুর ব্যবসায় কিংবা ক্ষেত খামার করাতে পারতেন। ও লেখাপড়া যে করাইছি, এখন আমি যখন এই কষ্টটা করছি তখন আমি বললাম যা, আমি যে বাবা কষ্টটা করছি, হ্যাঁ আমি এই কষ্টটা করব, কিন্তু তোরা এই জিনিসগুলোর মধ্যে কোনো দিন যাইস না, খ্যাত খেলার মধ্যে কোনো দিন যাবি না। আমার 3টা বাচ্চার আমি কোনো দিন খ্যাত খেলা নামতে দিইনি না। বাবা তোরা এইগুলোর মধ্যে যাইস না। গরু তো দেন নাই না, জীবন ওগুলোর মধ্যে যেতে দিনই, এইগুলোর মধ্যেও যাবি না, কারণ আমি নিজেই কষ্ট করতেছি, আমার কষ্টটা আমি ভুগতেছি, কিন্তু তোরা লেখাপড়া কর। শুনলেন কি কষ্ট করে সে দূর থেকে গরু নিয়ে আসছে, এক হাতে সাইকেল এক হাতে গরু। তারপরে সে গরু বেচে মাঝে মাঝে পয়সা পায়, মাঝে মাঝে পায় না। এইভাবে খেয়ে না খেয়ে তার 2 ছেলে 1 মেয়েকে সে বড় করেছে। এই গর্বিত বাবা মোহাম্মদ আতাউর রহমান কিছু প্রশ্ন কেউ করতে চান? আমার প্রশ্ন আতাউর আঙ্কেলের কাছে, আপনি কি আপনার ছেলের সাফল্যে সন্তুষ্ট? খুব খুশি। খুব খুশি? হ্যাঁ, খুশি। শুনলেন বাবা আতাউর রহমান সাহেবের জীবনের গল্প, কষ্টের গল্প। আসুন তার যে সুযোগ্য ছেলে মোহাম্মদ কামরুজ্জামান, তাকে মঞ্চে নিয়ে আসি। লক্ষ সুখ গড়া শুধুই জয়ের সাথে। কামরুজ্জামান, তুমি তো একজন সাকসেসফুল ছেলে হয়েছো, গর্বিত বাবার সুযোগ্য সন্তান। তুমি পুলিশে গেছো, বিসিএসে ক্যাডারে জয়েন করেছো। এই যে বাবা এত কষ্ট করে মানুষ করলো, এই যে কষ্টের মধ্যে বড় হয়ে আসছো, এটি একটু আমাদের শোনাও না, এই গল্পটা একটু শুনি, আমরা সবাই শুনতে চাই। আমার বাবা আমাকে কোনো কষ্টে রাখে নাই কখনোই। আমার বাবার পক্ষ থেকে আমার কাছে যে মেসেজটা ছিল, বাবা কিন্তু আমাকে কখনো পড়তে বসতে বলে নাই, এই ছোট থেকে কখনোই পড়তে বসতে বলে নাই। আম্মা অনেক সময়, আমার মা আছেন এখানে, আম্মা অনেক সময় পড়ার জন্য অনেক কিছু বলছে,
বাবা শুধু একটা কথাই বলছে ছোট সময়, যে যদি পড়াশোনা করো তাহলে আমার চেয়ে ভালো থাকতে পারবা, আর যদি পড়াশোনা না করো তাহলে আমি যা করি তাই করতে হবে। এখন চয়েস ইজ ইয়োর্স, তুমি পড়াশোনা করবা নাকি পড়াশোনা করবা না। তো আমি ছোট থেকেই পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম। ক্লাস 5-এ স্যারেরা আশা করছিলেন যে আমি বৃত্তি পাবো, বৃত্তি পাইনি। ক্লাস 8-এ তখনও স্যারেরা আশা করছিলেন বৃত্তি পাবো, বৃত্তি পাইনি। তো ওই সময় আমি দেখেছিলাম আমার বাবা চাচা যারা আছেন ওনারা, বিশেষ করে আমার চাচারা বলতেন, তোরা কি পড়াশোনা করস, একটা সামান্য বৃত্তি পাস না, তো কি পড়াশোনা করস। আর বাবার যে মলিন মুখটা আমি তখন দেখতে পেয়েছিলাম। বাবা অনেক কষ্ট পেয়েছিল কিন্তু আমাকে কিছু বলে নাই। তো আমি ভাবলাম যে এবার আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে হয়তো বাবার মুখে হাসিটা দেখতে পাবো। যখন আমি এসএসসি পরীক্ষা দিলাম 2010 সালে, তো আমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেলাম। আমার ইউনিয়ন থেকে আমরা 2 জন জিপিএ 5 পাই। বাহ, সুন্দর। সেই দিন যে ভালো লাগাটা ছিল, বাবার মুখে যে হাসিটা দেখতে পেয়েছিলাম, সেটা বলার মতো না। এটা অন্যতম এক ভালো লাগার দিন। তারপর ইন্টারমিডিয়েট পড়লাম ময়মনসিংহ থেকে, সেখানেও ভালো রেজাল্ট করলাম। বাবার ইচ্ছা ছিল আমি ডাক্তার হব, হিউম্যান ডাক্তার। খুব অল্পের জন্য মানুষের ডাক্তার হতে পারি নাই। এটা বলতে গেলে 0.25 এই মার্কসের জন্য আমি মানুষের ডাক্তার হইতে পারি নাই। তো যাই হোক, কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সবশেষে আমার বাড়ির কাছে দেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদে ভর্তি হই। তারপর ওখান থেকে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। কমপ্লিট করে আমি যেদিন গ্রাজুয়েশন কমপ্লিট করি জানুয়ারি 2018-তে, ঠিক তার পরের দিনই আমি একটা প্রজেক্টে জয়েন করি। আসলে আমার তখন জয়েন করা দরকার ছিল, একটা বেসরকারি একটা প্রজেক্ট ছিল, প্রজেক্টে জয়েন করি। তারপর আমি আমার মাস্টার্স করার সুবিধার্থে প্রজেক্টে চাকরি ছেড়ে দিয়ে আবার মাস্টার্স করলাম। মাস্টার্স করে দেন আমি আরেকটা প্রজেক্টে জয়েন করি। তখন আমি বাবাকে বলি, তুমি তো অনেক কষ্ট করছো জীবনে, এবার কষ্ট না হয় আমি একটু করি, চাকরি মানেই তো চাকর, কষ্ট করা, এবার আমি একটু কষ্ট করি, তুমি একটু অবসরে যাও। তো তারপর আমি প্রজেক্টের দ্বিতীয় প্রজেক্টে জয়েন করলাম। জয়েন করে ওখান থেকে আমি বাংলাদেশ পুলিশে সাব ইন্সপেক্টর পদে ট্রেনিং করার জন্য সারদায় গেলাম। 1 বছর ট্রেনিং করলাম। ট্রেনিংয়ের সময়টা অনেক বেশি কষ্টকর ছিল। বাংলাদেশ পুলিশের ট্রেনিং অন্যতম কঠিন ট্রেনিং। নর্মাল মানুষের যে রক্ত সেটা বের করে পুলিশের রক্ত ঢুকাই দেওয়া হয়। বাহ বাহ, এত কঠিন ট্রেনিং। আমার বাবার একটা স্বপ্ন ছিল যে আমার ছেলে, প্রথমত ছিল ডাক্তার হওয়ার, দ্বিতীয়ত ছিল আমার ছেলে যাতে বিসিএস ক্যাডার হইতে পারে। আমারও এই স্বপ্নটা মনে মনে ছিল যে আমার বাবাকে যাতে আমার চেয়ারটাতে বসাইতে পারি। এই স্বপ্নটা থেকে আমি পুলিশের ডিউটি করতাম, রাতে দিনে ডিউটি পুলিশের ডিউটি করতাম, পাশাপাশি বিসিএসের জন্য পড়াশোনা করতাম। তো ফাইনালি আল্লাহর রহমতে মা বাবার দোয়ায় আমি বিসিএস লাইভ স্টক ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হই। বাহ, সুন্দর। আচ্ছা, তোমার যে বাবা তো এদিক যেত ওদিক যেত, একদিন হয়তো রাত্রে দুটো আসতেও না, তো তখন তোমার মা কি তোমাকে সব টেক কেয়ার করতো? হ্যাঁ, আমার মা অন্যতম সেরা মা। আমি যখন পড়াশোনা করতাম আমার পাশে সবসময় বসে থাকতো। আমার মা কখনোই, মানে আমার আগে কখনোই ঘুমায় নাই, এরকমটা হয় নাই, কোনো দিনই হয় নাই। আর আমার পড়াশোনার একটা নেচার ছিল যে শেষ রাতে পড়বো, রাত্রি 1টা বা 1:30, 2টার দিকে উঠবো, উঠে শেষ রাতে পড়বো। আর ওই টাইমটাই আম্মা দেখি হচ্ছে আমার আগে উঠে বসে থাকতো, আমার জন্য চা বানাইতো, আমার জন্য গরম পানি করতো। আমার মা আমার জন্য অনেক কষ্ট করছেন উনি। অনেক কষ্টের কথা বললা, সকালবেলায় ভোরবেলায় পড়ো, এমন কোনো দিন হয়েছিল যে তোমার বাবাকে কাছে চাও কিন্তু পাচ্ছ না? ছোটোবেলায় ছিল না, উনি তুমি নানান জায়গায় যেতেন, কিংবা একটা তুমি বায়না করছো বাবা দিতে পারতেছে না, এমন কোনো সমস্যা তোমার বা কোনো কিছু মনে পড়ে? আমি আসলে পরিবারের বড় সন্তান, আমরা 2 ভাই 1 বোন। আমার ছোটো থেকেই ধৈর্য ছিল। আমি বাবার কাছে তেমন কিছু চাইতাম না, যেহেতু বড় সন্তান হিসেবে বাবার অভাবটা আমি দেখতাম, এই জন্য বাবার কাছে ওইরকম কিছু চাওয়া হয় নাই। বাবা ইচ্ছা করে যা দিছে সেটাই নিয়েছি।
বাবা গর্বিত, বাবা আজকের গর্বিত বাবা। বললেন যে কত কষ্ট করে সংসার চালাতে হয়েছে। এই যে অভাবটা সংসারের মধ্যে ছিল, তোমরা কি বুঝতে পারতে যে সংসারের অভাব আছে? আমি অভাবটা বুঝতে পারতাম। যে একটা ঘটনা বলি, আমি যখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে উঠবো, সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতে কিছু টাকা দিতে হয়, বেশ ভালো একটা অ্যামাউন্ট দিতে হয়। তো আমার বাবাকে আমি যখনই টাকা চাইতাম 1-2 ঘন্টার মধ্যেই টাকা পাঠিয়ে দিত। আমি ময়মনসিংহ থাকতাম, বাবা থাকতো হচ্ছে শেরপুরে। বাবার যত কষ্টই হোক টাকা পাঠিয়ে দিত। আব্বা আমারে কখনোই কষ্ট বুঝতে দেয় নাই, কোনো দিনই কষ্ট বুঝতে দেয় নাই। তো ইন্টারমিডিয়েটে একটা বড় অ্যামাউন্ট টাকা লাগতো। তো ওই টাকাটা আমি যখন চাইছি সন্ধ্যার মধ্যেই পাঠিয়ে দিছে, সকালবেলা চাইছি সন্ধ্যার মধ্যে পাঠিয়ে দিছে। পরবর্তীতে শুনতে পারি যে ওই টাকাটা আমাদের যে ধান ক্ষেত, যে ধান কয়েকদিন পরে হবে, 10-15 দিন পরে ধানটা উঠাতে পারবো, সেই ধানটা বন্ধক রেখে ওই টাকাটা আমার জন্য পাঠাইছে। বাহ, সুন্দর। আজকে দুপুরে তো খাওয়ার নাই, তো হয়তো অন্য অল্প কিছু দিয়ে চালাই দিল, রাত্রেবেলাও নাই। এরকমভাবে কোনো অভাব অনটন কি তুমি দেখতে পেয়েছো? না তোমরা সবসময় ঠিক ছিল? কোনো মাইন্ডে পড়ে কিছু? ওইরকম অভাব আমি আসলে দেখতে পাই নাই। আমার মা অনেক কষ্ট করছে কিন্তু আমাদের না খাওয়াই রাখে নাই। আমার বাবা অনেক কষ্ট করছে কিন্তু আমাদের কষ্ট বুঝতে দেয় নাই। শুনি মায়ের কথা, আপনি সংসার কিভাবে চালাতেন এত কম পয়সা দিয়ে? মনে করেন আমরা দরিদ্র পরিবার, ছোট্ট পরিবার, অনেক কষ্ট করে ছেলেরে মানুষ করছি। যত কষ্টই হোক কিন্তু ছেলে মেয়েরে বুঝতে দেয়নি। তাই আজকে আমার ছেলে এই অবস্থায় আছে, এত দূর উপরে উঠছে, আমি খুব খুশি, আমি খুব গর্বিত। শুনলাম কামরুজ্জামান তোমার ওয়াইফও এখানে আসছেন। জি। তো তার কাছ থেকে শুনি কামরুজ্জামানের যখন এই সংসারে আসলে, বাবা ছেলে মা, সংসার কেমন দেখলা, কেমন লাগলো তোমার কাছে? প্রথম যখন আমি আমার বাবা মানে শ্বশুরমশাইকে দেখি, তখন ভাবছিলাম উনি ভীষণ রাগী, বদমেজাজি, অনেক কঠোর একজন মানুষ। কিন্তু যখন প্রথম তাকে সালাম করার পর বাবা বলে ডাকলাম, তখন বাবার চোখ দিয়ে শুধু অশ্রু বেড়েছিল। আমার সেই স্মৃতিটা হয়তো আমি কখনো ভুলবো না, আর আমি ভুলতেও চাই না। তখন উনি আমাকে বলছিল যে, আমার বাবা, যে তুমি কিন্তু আমার বহুমা না, তুমি কিন্তু আমার মেয়ে। মাশাআল্লাহ, সুন্দর। আর আমার শাশুড়ি, ওনার কথা বলে মানে এমন কোনো ভাষা নেই যে ভাষায় ওনাকে প্রকাশ করা যায়। আমার শাশুড়ি মা বহমান স্রোতের মতো, উনি সারাদিন কাজ করে পরিশ্রম করে, কিন্তু যখনই আমার ফোনটা যায়, আমার শাশুড়ি মা হাসি মুখে, কখনো অভিমান করে, কিন্তু যখন তিনি হাসি মুখে আমাকে বলে কেমন আছো, আমার মনে হয় যে আমি পৃথিবীতে একটা স্বর্গ পেয়ে গেছি। বাহ। যদিও আমার এই কথাটা বলা উচিত না, তবে যদি মানুষের মধ্যে কখনো ফেরেশতা নির্বাচন করা হয়, তাহলে আমার মনে হয় আমার স্বামী বর্তমানে 1 নম্বর সিরিয়ালে থাকবে। বাহ, সুন্দর। এই যে এসআই এর যে চাকরিটা, আমি শুনেছি নাকি ইয়াং যারা আছে, যারা চাকরি খুঁজে, এসআই নাকি হওয়ার জন্য খুব ইচ্ছা পোষণ করে, সেরকম চাকরি কি এটা? আসলে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পোস্টটা অনেক বেশি লোভনীয় পোস্ট এবং অনেক প্রেস্টিজিয়াস পোস্ট, এই জন্য যে বাংলাদেশ পুলিশের মেরুদণ্ড বলা হয় সাব ইন্সপেক্টরকে। তো আমি সেকেন্ড ক্লাস চাকরির পরীক্ষা একটাই দিই, এই সাব ইন্সপেক্টর পরীক্ষা একটা পরীক্ষাই দিই। আমি শুধুমাত্র মানে আমার নিজেকে ফিজিক্যাল ফিটনেস যাচাই করার জন্য আমি পরীক্ষার মাঠে গিয়েছিলাম। আমার বাবা মা কেউই জানে না। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, আমি অন্তত একটা ফার্স্ট ক্লাস চাকরি ডিজার্ভ করি। তো আমি যখন পরীক্ষা দিলাম নিজের ফিজিক্যাল ফিটনেস যাচাই করার জন্য, তো আমি ফিজিক্যাল ফিটনেসে টিকে গেলাম, রিটেন পরীক্ষায় টিকে গেলাম, ভাইভাতে টিকে গেলাম। তারপর আমি তখন করোনা টাইম চলতেছিল, তারপর আমি ভাবলাম যে এখন যেহেতু বসে আছি, একটা প্রজেক্টে চাকরি করতেছিলাম, তখন প্রজেক্টের চাকরি আর সরকারি চাকরি তো সম্পূর্ণ ভিন্ন।
তো যখন করোনার সময় চলতেছিল তখন আমি ট্রেনিংয়ে চলে গেলাম, এভাবেই আমার পুলিশে আসা। তুমি যে পুলিশে চাকরি করে তো লেখাপড়া করছো বললে, হ্যাঁ। তো এইটা ম্যানেজ করলে কি করে? আমি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে আছি, এখনও কর্মরত আছি। তো আমি ডিউটিতে যখন যেতাম তখন ছোট ছোট চিরকুট বানিয়ে যেতাম। আচ্ছা, তো এই চিরকুটটা ডিউটিরত অবস্থায় দেখা যেত, চেষ্টা করতাম পড়তে ওগুলা। হ্যাঁ, আচ্ছা। সেখান থেকে পড়াশোনা করতাম। বাসায় এসে বা আমাদের যে ব্যারাক ছিল ব্যারাকে এসে ওইটা রিভাইজ করতাম। তো এর মধ্যেই আল্লাহর রহমত বাবা মার দোয়াতে হয়ে গেছে। যারা এখন এই বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের উদ্দেশ্যে কি তোমার কিছু বক্তব্য আছে যে তাদের কি করা উচিত? একটাই লক্ষ্য ঠিক করা উচিত, যে প্রতিদিন অল্প অল্প করে পড়াশোনা করে যাতে হচ্ছে সিলেবাসটা পরীক্ষার আগে কভার হয় এবং সিলেবাসটা 2-3 বার রিভাইজ করা যায়। বাকিটা আল্লাহর ইচ্ছা এবং বাবা মার দোয়া থাকলে অবশ্যই হবে। ভাইবাতে শুনলাম নাকি অনেক কঠিন কঠিন প্রশ্ন করে, অনেক সময় ঘাবড়িয়ে ডাবড়িয়ে দেয়। তো তোমার একটা এক্সপিরিয়েন্সটা শুনি না, সবাই শুনুক তোমার এক্সপিরিয়েন্স। আমার ভাইবার এক্সপিরিয়েন্স ছিল, আমার ভাইবা বোর্ডের চেয়ারম্যান ছিলেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব স্যার। খুবই জলি মাইন্ডেড, ফ্রেন্ডলি মাইন্ডেড ছিলেন স্যার। আমাকে পুলিশ সম্পর্কিত, আমি যেহেতু পুলিশের এনওসি নিয়ে ভাইবা দিছি, তো পুলিশ সম্পর্কিত ওই ম্যাক্সিমাম কোয়েশ্চেন করছেন। 80% কোয়েশ্চেনই আমার পুলিশ সম্পর্কিত হয়েছে, পুলিশের ইন জেনারেল ইন ডেপথ কোয়েশ্চেনগুলো। এই কোয়েশ্চেনগুলো আমার জন্য ইজি ছিল, যেহেতু আমি নিজে পুলিশে আছি, এই জন্য এই কোয়েশ্চেনগুলো আমার জন্য ইজি ছিল। কোনো সাজেশন আছে যারা ভাইবা দেবে সামনে, তারা কিভাবে অ্যাপিয়ারেন্স হওয়া উচিত, কিভাবে তার অ্যাপ্রোচ করা উচিত, কিভাবে উত্তর দেওয়া উচিত, কোনো কিছু সাজেশন আছে? ভাইবা বোর্ডের ভাইবার মার্কসটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেহেতু বিসিএস ভাইবা বোর্ডে 200 মার্ক থাকে। এই জন্য 200 মার্কের মধ্যে অনেকেই কম মার্ক পেয়ে ছিটকে যায়, রিটেনে ভালো করেও ক্যাডারশিপ পায় না। আবার অনেকেই ভাইবাতে ভালো করে রিটেনে অল্প মার্ক নিয়ে হচ্ছে ক্যাডারশিপ পায়। এই জন্য ভাইবাতে যাওয়ার আগে মক ভাইবা, তারপর ভাইবার কিছু বই আছে, কিছু গাইডলাইন আছে, এই গাইডলাইনগুলো অনুসরণ করলে একটু টিপটপ ভাবে গেলে তাহলে ভালো মার্কস পাওয়া যায়। এই যে ছোটোবেলা থেকে তোমার বাবা কত রকম কষ্ট করে গরু কেনা বেচা করে, এনে ক্ষেত খামার করে, ছোটোখাটো ব্যবসা করে তোমাদের মানুষ করছে, কিন্তু অনেক সময় অনেক কিছু আছে তোমার বাবাকে হয়তো ক্লোজলি তুমি বলো নাই কোনো দিন। তো আজকে সবাই সামনে বলো না তোমার বাবাকে। বাবা আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। বাবা, আমি যখন পুলিশে ঢুকি তো বাবা তখন আমাকে একটা কথা বলেছিলেন, কোনো সময় যাতে তুমি জুলুম করেছো কারো উপর, এই কথাটা যাতে না শুনি। বাহ, এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা ভোলার মতো না। আর বাবার ওই যে শুরুতে যে শিক্ষাটা দেওয়া, যে তুমি যদি পড়াশোনা করো তাহলে আমার চেয়ে বেটার থাকতে পারবা, আর পড়াশোনা যদি না করো তাহলে আমি যেভাবে আছি ওইভাবেই থাকতে পারবা। তো এরকম বাবাকে আমি আমার পক্ষ থেকে লাল সালাম জানাই। এবং বাবাকে একটা কথা বলা হয় নাই কখনো, এই প্ল্যাটফর্মে আমি বলতে চাই, বাবাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। আমি বাবাকে একটু জড়াই ধরতে চাই। ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া আমি বড় একা, বাবা তুমি ছাড়া। দর্শকের মাঝে কেউ প্রশ্ন যদি করতে চান কামরুজ্জামান সাহেবের কাছে বলতে পারেন। আমার প্রশ্ন হলো কামরুজ্জামান ভাইয়ের কাছে, যে আমাদের সবার জীবনেই তো আপস অ্যান্ড ডাউন থাকে, আমাদের সবার জীবনে কিছু না কিছু স্মরণীয় ঘটনা থাকে। তো আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা কোনটা? আমার জীবনে সবচেয়ে স্মরণীয় ঘটনা, আমি যেদিন বিসিএসে ফাইনালি রিকমেন্ড হইলাম 28 ডিসেম্বর 2023, তো ওই দিনটায় আমি প্রথম ফোনটা আমি আমার বাবাকে করি। প্রথম ফোনটা আমি ফোন দিয়ে 30 সেকেন্ড কোনো কথা বলতে পারতেছিলাম না। আমি যে ক্যাডার হয়ে গেছি এই কথাটা আমি বলতে পারতেছিলাম না। এটা আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা ছিল। সুন্দর সুন্দর। অনেকে আছে, আমরা তো অনুষ্ঠান করছি, অনেকে আছে তারা ভালো পজিশন চলে গেছে, বাবা মাকে পরিচয় করে দিতে চায় না যে তারা কৃষক ছিল, কিংবা যে উনি বললেন যে এক হাতে গরু এক হাতে সাইকেল, অনেকে এটা নিজেকে এই পরিচয় দিতে চায় না। তোমার কাছে সবাই জানতে চায়
তুমি কেন তোমার বাবাকে সবার কাছে গর্বিত বাবা পরিচয় করে দিতে চাচ্ছ? আমার কাছে আমার বাবা সর্বশ্রেষ্ঠ বাবা। আমার বাবাকে আমি এই মঞ্চে নিয়ে এসে আমি গর্বিত করেছি এই জন্য যে এটা দেখে যাতে আরও যত কৃষক আছে, আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষই হচ্ছে নিম্নবিত্ত মানুষ, কৃষক শ্রেণীর মানুষ বা ছোটোখাটো ব্যবসা করে এই ধরনের মানুষ, যাতে তারা অনুপ্রাণিত হয়, তাদের সন্তানদের ভালো করে লেখাপড়া করায় এবং ভালো মানুষ বানায়। ভালো লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াটা খুবই জরুরি। শুধু ভালো লেখাপড়া করলেই হবে না। আজকে বৃদ্ধাশ্রমে আমাদের মতো শিক্ষিত মানুষদের বাবা মাই বেশি, তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। বৃদ্ধাশ্রমে কেন বাবা মা থাকবে? বাবা মা কি বেশি হয়ে গেল আমাদের কাছে? তো আমি পৃথিবীর সব বাবা মাকে এই মেসেজটাই দিতে চাই, বাবা মা অমূল্য সম্পদ। বাবা মার মতো কোনো কিছু হয় না, কোনো দিনই হবে না। বাবা মা কোনোভাবেই ব্যাক করা যাবে না। সো বাবা মা বেঁচে থাকতে বাবা মার কদর করা উচিত। খুব খুশি লাগলো আজকে গর্বিত বাবা এবং তার সুযোগ্য সন্তানের সাথে পরিচয় হয়ে সবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য RTVর পক্ষ থেকে আজকে এই গর্বিত বাবার জন্য একটা উত্তরীয় এবং ক্রেস্ট উপহার দেওয়া হবে। আসুন নিয়ে আসি। তার আগে আমি চাই যে তোমার যে গর্বিত মা আছেন আর তোমার যে স্নেহের ওয়াইফ আছে তাকে নিয়ে আসি আমাদের স্টেজে। আসুন। এক আকাশ নীল তুমি, তুমি আমার সাত সমুদ্র জল, তুমি আমার বট বৃক্ষ, তোমার ছায়া আমি সুশীতল, তোমার কাঁধেই চড়ে পৃথিবী দেখা, তোমায় ধরে আমার। এই যে দুজন মিলে এত সুযোগ্য সন্তান তৈরি করেছেন, খেয়ে না খেয়ে করেছেন, আজকে এই মঞ্চে সারা দুনিয়ার সামনে আপনাকে আমরা তুলে ধরতে পারছি, আমরাও গর্বিত। আপনি সবার উদ্দেশ্যে কিছু বলতে পারেন। আমি খুব কষ্ট করে পোলাহানের লেখাপড়া করেছি। আমি সবারই জানে মিলে কষ্ট করে পোলাহানকে মানুষ করার চেষ্টা করেন, আপনারাও এই অবস্থা দাঁড়াতে পারবেন। তোমার পিতা সম্পর্কে আজকের এই মঞ্চে এই যে তোমরা সবাই মিলে গর্বিত বাবার একটা ক্রেস্ট RTVর পক্ষ থেকে তুলে ধরলে, তোমার মনের ইচ্ছা কি, মনের অবস্থা কি? সবাইকে একটা কথাই বলবো যে বাবা মাকে সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, বড়দের শ্রদ্ধা করবেন। আর পৃথিবীর সব বাবার প্রতি, সব মার প্রতি রইল আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আর RTV লিটল টাটা গ্রুপের প্রতি খুবই ধন্যবাদ এরকম একটা আয়োজনে আমাদের সম্মানিত করার জন্য। অনেক ধন্যবাদ। তোমায় ধরে আমার চলতে শেখা, বলতে শেখা, বাবা তুমি ছাড়া আমি একা, বাবা তুমি ছাড়া আমি বড়